নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি লেখক শিবাঙ্গনের কলমে হাড় হিম করা এক ঐশাচিক ভূতের গল্প, অন্নকূটের বিভীষিকা। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর। অন্যান্য চরিত্রে বাল্মীকি, মৌমিতা, নীল এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই সাহা। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের এই নিবেদন, লেখক শিবাঙ্গনের কলমে হাড় হিম করা ভূতের গল্প, অন্নকূটের বিভীষিকা। ওম হ্রিং ক্লিং কৃষ্মণ্ডে ডাকিনী সম্প্রদানয়ে বিজয়ী স্বাহা। ওম হ্রিং ক্লিং কৃষ্মণ্ডে ডাকিনী সম্প্রদায়ন বিজয়ী স্বাহা। এক মুঠো সাদা সুগন্ধি মেশানো ধুনোর গুঁড়ো নিয়ে ত্রিবক্র ভৈরব ছুড়ে দেন হোমকুণ্ডের মধ্যে। আর ঠিক তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে হোমাগ্নির প্রজ্বলিত শিখা। চারপাশটা একটা ঝাপসা ধোঁয়াতে ভরে যায়। অন্য যে কোনো লোক হলে চোখ জ্বালা করে উঠল, কিন্তু কাপালিক ত্রিবক্র ভৈরবের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। তার এত সময় নেই নষ্ট করার মতো। এমনিতেই প্রদীপ থেকে একটা মোটকা গন্ধ আসছে। ওনার সাধনায় বুনো শিয়াল মেরে তার চর্বি দিয়ে জ্বালাতে হয় এই প্রদীপ, তাই তাতে এরকম একটা দম বন্ধ করা গন্ধ হয়। আর তার সাথে সুগন্ধি ধুনোর গন্ধ মিশে একটা অদ্ভুত বার্তাবরণ তৈরি হয়েছে। তবে এইবারই প্রথম নয়, এরকম কঠিন সাধনা উনি আগেও বহুবার করেছেন, আজ আবারও করছেন। গোখরো সাপের করটিতে ভরে এক অঞ্জলি গোলানো চর্বি আবারও উনি ঢেলে দেন হোমাগ্নিতে। গুহাবিদ্যার সাধনায় এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতেই হয়। এগুলোকে বলে সাধন পদ্ধতি। আর এইসব সাধনাতে বিপদের সম্ভাবনাও থাকে অনেক। যদি আরাধ্যা ডাকেনি তার সাধকের অর্পণ করা অর্ঘ্য নিয়ে তৃপ্ত না হন, তবে তাকে শেষ করে দিতে বিন্দুমাত্র কাল বিলম্ব করেন না। দিনটা দীপান্বিতা কালী পুজোর দিন। সমস্ত জগৎ চরাচর যখন ব্যস্ত মহাশক্তির আরাধনায়, তখন কেউ কেউ অত্যন্ত গুপ্তভাবে করে চলেছে কিছু নিম্নতন্ত্রের সাধনা। সেই রকমই এই কৃষ্মেন্ডা ডাকিনীর আরাধনা। দীপাবলি অমাবস্যার মধ্যরাত্রি ডাকিনী বিদ্যার জন্য অত্যন্ত প্রশস্ত সময়। অমাবস্যার অন্ধকারে ডাকিনীরা জেগে ওঠে। তারা হয়তো দেবতা নন, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার দৈব শক্তি এনাদের নেই, কিন্তু কিছু পার্থিব ভোগ্যবস্তুর চটজলদি সিদ্ধাই প্রদান এনাদের আয়ত্তে আছে। আর সেই রকমই এক নিম্নতন্ত্রের সাধনায় রত ত্রিবক্র ভৈরব। কিন্তু যেহেতু এই সাধনা কোনো বৈদিক সাধনা নয়, যাতে ষোড়শ অর্ঘ্যদানের বিধান আছে, এখানে পুজোর অর্ঘ্য কিঞ্চিত পৃথক। তাজা নরশরীর অর্পণ করতে হয় দেবীকে উদ্দেশ্য করে। এক নয়, একাধিক নয়, শত শত। তবেই সম্ভব হয় দেবীর সন্তুষ্টি, তবেই লাভ হয় এই সিদ্ধাই। তবে এই সিদ্ধাই এর ফল দীর্ঘস্থায়ী নয়। তবু সব জেনে শুনেও মানুষ এই সাধনা করে, আর শত শত প্রাণের বিনিময়ে লাভ করে নিজেদের কাঙ্ক্ষিত অভীষ্ট। কত নিষ্ঠুর, কত নির্দয় সেই সাধনা! কত নরপিশাচ সাধকের লোভের আগুনে মুছে যায় শত শত মানুষের চোখের জল, মেঝে থাকার আকুতি। কিন্তু কেই বা তার খেয়াল রাখে? ওম হ্রিং ক্লিং কৃষ্মণ্ডে ডাকিনী সম্প্রদানয় বিজয়ী স্বাহা। স্বয়ং ঈশ্বর কি মেনে নেন এই সাধনার অন্তরালে এই সুচতুর হিংস্রতা? নাকি সময়ের কোনো খাতে এই সাধকদের জন্য তুলে রাখা থাকে কোনো চরম পরিণতি? একমাত্র সময়ই এর হিসেব দিতে পারে, আর কেউ না। তবু দিনের পর দিন চলে এই রকমের সাধনা। কত নিরীহ মানুষের চোখের জলে শুধু লেখা থাকে সেই কাহিনী ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া পাতায়। ওম হ্রিং ক্লিং কৃষ্মণ্ডে ডাকিনী সম্প্রদানয়
বিজয়ী স্বাহা। যজ্ঞের পূর্ণতার প্রায় শেষ চরণে পৌঁছে গেছেন মুনি। চিৎকার করে হেসে ওঠেন তিনি। শঙ্কিত রাতচরা পাখির দল ডানা ঝাপটায় মাঝরাতের নিস্তব্ধতা ছিঁড়ে প্রাণ ভয়ে তারা পালাতে থাকে বাসা ছেড়ে। কে জানে কোন অমঙ্গলের সূচনা হলো সেই মুহূর্তে। মাসখানেক পর শত শত উপস্থিত গুণমুগ্ধ শ্রোতাদের মাঝে ধীর পায়ে অনিকেত এগিয়ে যায় মঞ্চের দিকে। প্রাথমিকভাবে একটু জড়তা ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা কেটে গেছে। তবে এর এখন একটু যে ভয় ভয় করছে না সেটা নয়, তবে সেটা কেন নিজেও ঠিক জানে না। নিজেই নিজেকে বোঝাতে থাকে আসলে এত বড় একটা মঞ্চ তো, তাই। এর আগেও টুকটাক পুরস্কার যে পায়নি তা তো নয়। স্কুল জীবনে রূপায়ণ কিংবা স্পোর্টসে টুকটাক প্রাইজও পেয়েছে, কিন্তু ওর ব্যক্তিগত অর্জিত ক্ষমতায় এই প্রথম, তাও এত বড় মঞ্চে। কোনোদিনও আগে দেখেনি। একটা প্রকাশনী সংস্থা ওকে আমন্ত্রণ জানিয়েছে কলকাতায়, ওকে বিশেষ লেখক সম্বর্ধনা দেবে বলে। ওর লেখা বই ওই প্রকাশনী থেকে এবার প্রকাশ পেয়েছিল বইমেলায়। বইটির প্রচার শুরু হতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে। রাতারাতি সব বই বিক্রি। বইমেলা চলাকালীনই দ্বিতীয় দফায় ছাপানো 1000 কপির বই নিঃশেষ। অনিকেতের সাথে সাথে প্রকাশনীরও ধারণার ঊর্ধ্বে উঠে বইটা পাঠকরা পছন্দ করতে শুরু করে। আর তারই ফলস্বরূপ দ্বিতীয় মুদ্রণ শেষ কদিনের মধ্যেই আর প্রকাশনীর তরফ থেকে অনিকেতকে তাই এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন। ও মঞ্চের দিকে এগিয়ে যেতেই অরুন্ধতী দেবী এককাল হেসে এগিয়ে আসেন। আসুন আসুন অনিকেত বাবু, আপনার এখানে পথ চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অরুন্ধতী দেবী এই প্রকাশনা সংস্থার কর্ণধার। উনিই মূলত এই অনুষ্ঠানের আহ্বায়ক। উনি নিজেই এগিয়ে এসে কথা শুরু করেন অনিকেতের সাথে। আপনার এই বই তো পাঠকদের মধ্যে একটা শিহরণ জাগিয়ে তুলছে। আমাদের প্রকাশনী দপ্তরে প্রতিদিন অজস্র ফোন আসছে বইটার জন্য। আমরা তো সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। অনিকেত একটা সলজ্জ হেসে মাথা নাড়ায়। হ্যাঁ, এটা ঠিক। পাঠকরা বেশ পছন্দ করছে দেখছি। পছন্দ পছন্দ কি বলছেন অনিকেত বাবু? পাঠকরা আপনার বইটার জন্য পাগল। তৃতীয় মুদ্রণ সব বই বুক হয়ে গেছে। আমরা তো নিজেরাই বুঝে উঠতে পারছি না যে পাঠকদের এই বিপুল চাহিদা আমরা কি করে সামাল দেব। অনিকেত মুচকি হেসে যে বিনম্র মাথা নাড়ায়, তাতে প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ে। সত্যি ওর লেখা বইটা যে এতটা সাফল্য পাবে তাও নিজেও বুঝতে পারেনি। যাই হোক, অরুন্ধতী দেবীর পাশাপাশি ও ধীর পায়ে হেঁটে চলে মঞ্চের দিকে। আর অরুন্ধতী দেবীও টুকটাক সৌজন্য আলাপচারিতা চালিয়ে যেতে থাকেন। আচ্ছা অনিকেত বাবু, একটা কথা বলুন। মানে আমি নয়, আপনার পাঠকরাও এই কথা জানতে চায়, তাই বলছি। অনিকেত হেসে ঘাড়ে নেড়ে সম্মতি জানায়। আরে হ্যাঁ ম্যাডাম, বলুন না কি জানতে চান। আপনার লেখা এটি প্রথম ভৌতিক গল্প সংকলন কি, তাই তো? নাকি এর আগে আপনি ভৌতিক সংকলন লিখেছেন, মানে অন্য কোনো প্রকাশনী থেকে? অনিকেত মাথা নাড়ে। না না, তা নয়, এটাই আমার প্রথম ভৌতিক গল্প সংকলন। এর আগে তো সেভাবে লিখিনি, তবে দুটো রোম্যান্টিক গল্পের সংকলন আর একটা উপন্যাস লিখেছিলাম। প্রকাশও করেছিলাম, কিন্তু সেভাবে ঠিক চলেনি। আচ্ছা, কবে নাগাদ ওই বইগুলো প্রকাশ পেয়েছিল? তা বছর 2 হবে। তারপর আর সেভাবে, আসলে বুঝতেই পারছেন, যে পড়াশোনা সামলে উঠে আর এসব হয় না। অরুন্ধতী দেবী ওর কথা শেষ হওয়ার আগেই বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। দুটো রোমান্টিক সংকলন তো বোধ হয় 5টা করে কপিও বিক্রি হয়নি, তাই না? আর উপন্যাস, তার তো অবস্থা আরও খারাপ। কেউ বোধ হয় নামও শোনেনি, তাই না? আচ্ছা, কি যেন নাম ছিল? দেখেছেন, মনেই করতে পারছি না নামটা। অনিকেত অরুন্ধতী দেবীর গলার শ্লেষটা বুঝতে পারে।
তাই কিছু বলে না, মাথা নিচু করে থাকে, শুধু মঞ্চের দিকে হেঁটে যাওয়াটা থামায় না। আর ওর দুপাশে তখন সমবেত পাঠকরা হাততালিতে মাতিয়ে তুলেছে চারিদিক। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ অরুন্ধতী দেবীর কথায় ওর সম্বিত ফেরে। আচ্ছা অনিকেত বাবু, সবাই কিরকম হাততালি দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? আপনার ভালো লাগছে না বেশ? সেটা তো লাগছেই। আচ্ছা অনিকেত বাবু, আপনি বিশ্বাস করেন যে এই সব সম্বর্ধনা, এত হাততালি, এত প্রশংসা, এগুলো পাওয়ার আপনি যোগ্য? মানে এইটা আপনি কি বলছেন? না মানে এমনি জানতে চাইছিলাম, আসলে আপনি যে লেভেলের লেখক তাতে এত প্রশংসা কি আপনার প্রাপ্য? জানি না। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি কি আমাকে অপমান করবেন বলে ডেকেছেন? না না, তা কেন? আমি তো আপনাকে সম্বর্ধনা জানাবো বলেই আমন্ত্রণ জানিয়েছি। এমনি টুকটাক কথা জিজ্ঞেস করছি মাত্র, এগুলো আমার ব্যক্তিগত মত। আমি আপনার দু একটা ছোট গল্প পড়েছিলাম, এক কথায় বলতে গেলে। কি কেমন লেগেছিল? সেটাই তো বলছি, এক কথায় বলতে গেলে জঘন্যই বলতে হয়, একদম থার্ড ক্লাস। এবার কিন্তু আপনি আমাকে যথেষ্ট অপমানিত করছেন। এভাবে কথা বললে আমি কিন্তু অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হব বলে দিচ্ছি। এ বাবা, তাই আবার হয় নাকি? এতজন মানুষ এসেছেন আপনার কথা শুনবেন বলে, আর আপনি বলছেন চলে যাবেন? কিন্তু আপনি তো আমাকে উল্টোপাল্টা কথা তখন থেকে বলে চলেছেন। এসব কথা বললে আমার এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কি উপায় আছে? তো আপনি কি মনে করেন আপনাকে কেউ ভালো লেখক বলবে? পাগল নাকি তারা? বলা ভালো, আপনার মতো জঘন্য লেখককে সম্মানটাকে করবে, আর তার উপর আপনি তো একজন খুনি। তাহলে এর থেকে বেশি আপনি আর কি আশা করেন? এসব কি যাতা বলছেন? আপনি আমাকে ভীষণ অপমানিত করছেন। আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। দূর মশাই, আপনার মতো চোর চিটিংবাজ লেখকের আবার সম্মান, তার আবার হানি। প্লিজ, এনাফ ইজ এনাফ। আমি ফিরে যাব। তা আবার হয় নাকি? এই এত পাঠকরা যারা এত দিন ধরে অপেক্ষা করে আছে আপনাকে কাছে পেতে, তারা আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন? এতদিন ধরে অপেক্ষা করছেন মানে? আমার বইটা তো রিলিজ হয়েছে সপ্তাহ দুয়েক হবে। সে হতে পারে, কিন্তু এনারা আপনার জন্য অপেক্ষা করে আছেন সেই কালী পুজোর দিন থেকে, আর এখন আপনাকে হাতে পেয়ে কেউ ছেড়ে দেয়? আরে, এ তো আচ্ছা জোরজুলুম। আপনারাই চিঠি পাঠিয়ে আমাকে আমন্ত্রণ জানালেন, এখানে আসতে বললেন, আমি সেই মতোই এলাম। এখন এসে অন্য কথা বলছেন। এগুলো কোন ধরনের ভদ্রতা শুনি? ভদ্রতা? ভদ্রতা, শিষ্টাচার, সৌজন্যবোধ, এইসব আপনি আশা করেন নাকি অনিকেত বাবু? অবশ্য করতেই পারেন, বিখ্যাত লেখক আপনি। আপনার লেখা বই নাকি হই হই করে বিকোচ্ছে। কিন্তু কি জানেন তো, আপনার এই ভৌতিক সংকলন পাঠকদের কাছে কোনো মূল্য রাখে না। মূল্য নেই মানে? যে কোনো শিক্ষিত, রুচিশীল, সাহিত্য মনস্ক মানুষদের মধ্যেই এর মূল্য আছে। শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, এদের আপনার শিক্ষিত, রুচিশীল, সাহিত্য মনস্ক মানুষ বলে মনে হলো? পারেনও বটে। তাহলে নিজেই দেখে নিচ্ছেন না কেন আপনার পাঠকরা কারা? তখন কথা বলতে বলতে ওরা উপস্থিত জনতার ভিড়ের প্রায় মাঝখানে এসে পড়েছিল, তাই পাশ ফিরলেই অনেকে তোর পাঠকদের দেখতে পাচ্ছিল। আর এতক্ষণ অরুন্ধতির সাথে কথা বলে অনিকেতের ওদের দিকে তাকানো হয়নি। এই প্রথমবার ওদের দিকে তাকাতেই অনিকেতের শির দাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। এরা কারা? এরা তো কেউ মানুষ নয়। কি বুঝছেন বিশিষ্ট লেখক মহাশয়? খুব গর্ব হচ্ছে না এদের দেখে? এরা কারা?
আপনার বইয়ের পাঠক? আবার কে? আর এদের জন্যই তো আপনার সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন। না না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এরা 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 এরকম মানুষ নয়, এরা তো মৃত। ওই যে ওই যে ওনাকে ওনাকে দেখছেন? উনি মিহির কাকা, আমার মামার বাড়িতে ফুল গাছের পরিচর্যা করেন। আর আর ওই দেখুন, ওনার পাশে রতন, ওনার ছেলে। ও নিজেও বাবার সাথে আসে আমাদের বাড়িতে। আসে নাকি আসতো? হ্যাঁ মানে আসতো, কিন্তু আমি তো। আর ওই দেখুন, ওখানে দুজন দম্পতি দাঁড়িয়ে আছেন, আপনার উদ্দেশ্যে হাততালি দিচ্ছেন। ওনারা কারা চিনতে পারছেন? দেখুন তো। হ্যাঁ, মেয়েটাকে আমি চিনি। ও আমাদের নায়েব মৃত্যুঞ্জয় ব্যানার্জির মেয়ে সুচরিতা। প্রতিবার পুজোতে গ্রামে আসে। হ্যাঁ, সে তো আসে, মানে ওই আসতো। কিন্তু সামনের বছর কি ওর স্বামীকে নিয়ে আসতে পারবে অনিকেত বাবু? না না, মানে আপনি কি বলছেন সেটা আমি কি করে বলবো? বলবেন বলবেন অনিকেত বাবু, আপনি সব বলবেন। বলতে আপনাকে হবে। জানেন তো অনিকেত বাবু, মঞ্চে আপনার জন্য আপনার আরেক বন্ধু, মানে ওই আপনার দোসর বলতে পারেন, অপেক্ষা করে আছেন। না না, ঘাবড়ে যাবেন না, তিনি এখনো জীবিত, তবে বেশিক্ষণের জন্য নয়। না না, আমি কিছু চাই না। আমি এক্ষুনি ফিরে যাব। আমার আর কিছু ভালো লাগছে না। আমি এক্ষুনি ফিরে যাব। আমাকে যেতে দিন আপনারা। আমি যদি যেতে দিও, হেরা তো আপনাকে যেতে দেবে না অনিকেত বাবু। তার থেকে ভালো আপনি মঞ্চেই চলুন, বন্ধুর সাথে দেখা করে নিন। এত মাস পর দেখা, দুটো খোশ গল্প করতে হবে না? কে বন্ধু? আমার কোনো বন্ধু নেই। আর থাকলেও তিনি এখানে আসবেন কি করে? তার নাম ত্রিবক্র ভৈরব, যদিও ছদ্মনাম, লোক ঠকানোর জন্য হরং নেওয়া নাম। আসল নাম মাখন হাজরা, পাক্কা জুয়াচোর ভণ্ড। ত্রিবক্র ভৈরব মানে কাপালিক সাধু বাবা? উনি উনি এখানে আছেন, কিন্তু কিন্তু কোথায়? কই? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো মঞ্চের ওপর। মঞ্চের উপর? কই, আমি দেখতে পাচ্ছি না তো। আরে মঞ্চ তো এখান থেকে অনেক দূরে, আপনার দৃষ্টিতে কতটুকুই বা আপনি দেখতে পাবেন। চলুন, যত এগোতে থাকবেন ধীরে ধীরে দেখতে পাবেন। মানে মঞ্চ অনেক দূর? মানে এই তো সামনে মঞ্চ। কী সব উল্টোপাল্টা বলছেন বলুন তো? সেটা তো আপনি আপনার খালি চোখে দেখে ভাবছেন যে মঞ্চ সামনে, আসলে মঞ্চ অনেক দূরে। সবই আপনার চোখের ভুল। এসব বাজে কথা। আপনি পাগল হয়ে গেছেন। এসব পাগলের প্রলাপ। অনিকেতের কথার উত্তরে হিহি করে হেসে ওঠে অরুন্ধতী। কি পাশবিক ভয়ানক সেই হাসির শব্দ, যেন কত দূর থেকে সেই শব্দ ভেসে আসছে। শব্দের তীব্রতায় কানে তালা ধরে যাওয়ার উপক্রম হয় অনিকেতের। দুহাতে কান চেপে মাটিতে বসে পড়ে অনিকেত। ওর কানের পর্দা এবারে ফেটে যাওয়ার জোগাড়। অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর কানে। মাথার ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে। কিছু বুঝতে পারছে না অনিকেত, কি ঘটে চলেছে ওর চারপাশে। এরা কারা? তারা পাগলের মতো চিৎকার করছে, যেন বিজয় উল্লাস। তারই মাঝে হঠাৎ করে একটা চিৎকার ভেসে আসে। গলাটা চিনতে ভুল হয় না অনিকেতে। এই গলা ও চেনে। এটা কাপালিক সাধু বাবার গলা। ওনার গলায় একটা তীব্র আর্তনাদ, যেন কেউ ওনার পার্থিব শরীরটা ছিঁড়ে খাচ্ছে। এতটাই যন্ত্রণা ওনার গলার স্বরে, কান্না মেশানো। শুনে ভয়ে বুকটা কেঁপে ওঠে অনিকেতের।
আগামীকাল কালী পুজো। মোটামুটি আজকের মতো পুজোর জোগাড় হয়ে এসেছে। মা জোগাড়ে বসেছিল দুই মামির সাথে, আর অনিকেত বসে বসে দেখছিল। তারপর ক্লান্ত লাগলে ও ওদের ঘরে শুতে চলে আসে ওই 8টা নাগাদ। সারাদিনের ক্লান্তিতে কখন যে চোখে চোখ লেগে এসেছিল তা ওর খেয়াল নেই। অনিকেত, এই অনিকেত, কিরে ঘুমাচ্ছিস নাকি? সত্যি ঘুমিয়ে পড়েছিল অনিকেত। আসলে ওর আজকে খুব মাথা যন্ত্রণা করছে। ভেবেছিল গ্রামে এসেছে এখানকার উপর একটা গল্প লিখবে, কিন্তু ভাবাই সার, কিছু লেখাই মাথায় আসছিল না। সব প্লটই কেমন যেন জোড়াতালি হয়ে যাচ্ছে। একটা প্রেমের উপন্যাসের কথা লিখবে ভেবেছিল, কিন্তু একটু পরে এইসব গোলমাল হয়ে গেল। বেশ কয়েকটা ধারণা এসে মাথায় ভিড় জমিয়ে এইসব কেমন যেন উল্টে পাল্টিয়ে গেল। এখন ওর মাথাটা পুরো শূন্য, পাথরের মতো শক্ত। বিদিশা বলেছিল ওর দ্বারা লেখালেখি হবে না, কিন্তু অনিকেত কথা শোনেনি। বিদিশার বয়ফ্রেন্ড রক্তিম ভালো লিখতে পারে বলে ও নিজেও ঠিক করেছিল লেখক হবে। বিদিশাকে দেখিয়ে দেবে ও রক্তিমের থেকে কোনো অংশেই কম যায় না, কিন্তু ওই হয়ে ওঠেনি। দু একটা গল্পের বই নিজের পয়সায় খরচ করে প্রকাশ করলেও কেউ সেই বই আর হাতে নিয়ে দেখেনি, পড়া তো দূর। কিরে অনিকে, ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ, ধরফর করে বিছানায় উঠে বসে অনিকে। কেউ যেন ওর নাম ধরে ডাকছে। কে কে ওখানে? কে ডাকলো আমাকে? তুই আমাকে চিনবি না, সে অবশ্য তোর চেনার দরকারও নেই। কিন্তু তুমি কোথা থেকে বলছো? তোর পিছন থেকে। তবে তুই আমার দিকে তাকাতে যাস না, বিড়বি খাবি। আমি যেটা জানতে চাইছি তুই শুধু সেটা বল। হিমড়ি খাবো মানে? মানে আবার কি রে? হ্যাঁ, আমি তো আর তোর মতো মানুষ নই যে আমার সাথে তুই ঘোষ গল্প করবি। মানে? আবার মানে? হ্যাঁ, এ তো মহা জ্বালা হলো। যে কথাটা বলছি সেটা শোন না রে বেটা। বলো বলো। এই, তুই কি তোতলা? তখন থেকে খালি ম্যা ম্যা করছিস। হ্যাঁ, আমি তোতলা কেন হব? মোটেও আমি তোতলা নই। বলো কি বলবে? আমার একটা কাজ করে দিবি ভাইটি? বল না, করে দিবি? কাজ? কি কাজ? আগে বল, তুই কি লেখালেখি করিস? হ্যাঁ হ্যাঁ, আমি করি। আমার নিজের তিনটে প্রকাশিত বই আছে। বাহ, ভালো কথা, তাহলেই হবে। আচ্ছা, আমার হয়ে একটা বই লিখবি? লিখে দিবি ভাইটি? আমি তো ভূতের গল্প লিখি না, আমি লিখি প্রেমের গল্প, যাকে বলে রোম্যান্টিক উপন্যাস। ওই হলো, লিখতে জানলে সবই লেখা যায়। প্রেম প্রেম ব্যাপারটা ভয় ভয় দিয়ে রিপ্লেস করে দিলেই হলো। ঠিক একটা না একটা কিছু দাঁড়িয়ে যাবে। তো লেখ না বাবু একটা আমাদের নিয়ে গল্পের বই। কিরে, লিখবি রে? আমি কি করে লিখবো? আমি তো তোমাদের নিয়ে মানে ভূতেদের নিয়ে গল্প লিখতে পারি না, কোনো দিন এর আগে লিখিও নি। ও, আমি সব ব্যবস্থা করে দেব, তুই শুধু লিখবি, ঠিক আছে? ওরে বাবা রে, ওরে বাবা! কি হলো? আর কি হবে, ততক্ষণে বড় গেছো টিকটিকিটা মৃণালদার গায়ের ওপরে লাফ মেরেছে খাটের পেছন থেকে। আর মৃণালদা পড়ি কি মরি করে খাট টপকে এসে একেবারে মাটির ওপরে চিৎ পায়। মৃণালদা অনিকেতের বড় মামার বড় ছেলে, ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে আর ভাজে, কিন্তু টিকটিকিকে ভীষণ ঘেন্না করে। আর
ভয়ও পায়। অনেকে তো ততক্ষণে বুঝে গেছে মৃণালদা ওকে এতক্ষণ ভূত সেজে ভয় দেখাচ্ছিল। দুজনেই হেসে ওঠে হো হো করে। আর তখনই দরজা দিয়ে ঘরে আসে মিলিমাসি, সঞ্জয় দা, সবাই হো হো করেই হাসছিল। তার মানে ওরা সবাই মিলেই অনিকেতকে ভয় দেখানোর পরিকল্পনা করেছিল। মৃণালদা ওর ঘরে এসেছিল ভূত সেজে, আর বাকিরা দরজার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখে মজা করছিল। শুধুই গেছো টিকটিকিটার জন্যই ওদের পরিকল্পনাটা আর সম্পূর্ণ করা হলো না। এটা অনিকেতের মামার বাড়ি। ও আর ওর মা এসেছে কালী পুজোতে। মামা বাড়িতে খুব ধুমধাম করে কালী পুজো হয়। নিজস্ব ঠাকুর দালান আছে, সেইখানেই পুজো হয়। এলাহি আয়োজন। গ্রামশুদ্ধ লোক ওই দিন পাত পেরে ভোগ খায়। আর তার পরদিন হয় আসল উৎসব, অন্নকূট উৎসব। ওই দিন গ্রামে কারোর বাড়িতেই উনুন জ্বলে না। সবাই ওদের বাড়িতে এসে দুপুরের আহার করেন, আর লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে কৌটো করে ভোগ নিয়েও যান। গ্রামের লোকের সাথে সাথে ওই গ্রামে যার বাড়িতে যত আত্মীয় পরিজন আসেন সবাই এসে খেয়ে যেতে পারেন মায়ের অন্নকূটের ভোগ। আগামীকাল পুজো। অনিকেতের কলেজের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই একদিন আগেই চলে এসেছে মাকে নিয়ে। আজ ভূত চতুর্দশী। দিদুনার মা মিলে সন্ধ্যাবেলায় 14 প্রদীপ দিয়েছে দুয়ারে দুয়ারে। এখন সেই প্রদীপের তেল কমে এসে প্রায় নিভন্ত। হালকা হাওয়ায় তীর তীর করে শিখাগুলো কাঁপছে। এই বুঝি নিভে যাবে। গ্রামের লোকে বলে ভূত চতুর্দশীর রাতে নাকি তেনারা বেরোন গ্রাম ঘুরতে। তখন ঘড়িতে প্রায় 8:30 কি 8:45। পাড়াগায় এমনিতেই বেশ ভালো রাত, তার উপর আবার নভেম্বরের মাঝামাঝি, বেশ হিমঠান্ডাও পড়েছে। হালকা গায়ে চাদর না দিলেই নয়। মৃণালদার সঞ্জয়দারা বিকেল থেকে উঠোনে বসে তুবড়ি গাচ্ছিল, আর অনেকের সেসব পারে না বলে ঘরে এসে বসে একটা গ্রাম বাংলার ওপর গল্প লিখবে বলে, আর তখনই এই বিপত্তি। কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই করেনি। যাই হোক, সবাই মিলে হৈ হৈ করে খেতে চলে যায়। কিন্তু একটা চিন্তা অনিকেতের মাথায় বেশ ভালোই ঢুকে যায়। সত্যিই তো, ও তো এতদিন শুধু প্রেমের গল্পই লিখে এসেছে। এবার একটা গ্রাম বাংলার ভূতের গল্প লিখলে তো মন্দ হয় না। খেতে খেতে ওর মাথায় সেই চিন্তাটাই বারবার ফিরে ফিরে আসছিল। তাই চুপচাপ খেয়ে এসে নিজে নিজেই শুয়ে পড়ে। একটু পরে মা এসে কখন যে ওর পাশে শুয়ে পড়েছে অনিকেত খেয়ালই করেনি। অনিকেত শুধু বুঝতে পেরেছে ওর ঘরের ভেতর ও ছাড়া আরও কেউ একজন রয়েছে। অনিকেত, অনিকেত, আমার ডাক তুমি শুনতে পাচ্ছ? এবার প্রথম ডাকেই উঠে বসে অনিকেত। মৃণালদা, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আর একদমই আর কি ভালো লাগছে না। অনিকেত, আমি তোমার মৃণাল দাদা নই। তুমি তাকিয়ে দেখো আমার দিকে। আমি জানি তুমি মৃণালদা নও, তুমি সঞ্জয় দা। মৃণালদা একটু আগে ঠিক এই একই রকম করছিল। তোমার বুঝতে ভুল হচ্ছে অনিকেত, আমি এদের কেউই নই। আমি তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। আমার তোমার সাহায্য একান্তই প্রয়োজন। বলো, তুমি কি আমাকে সাহায্য করবে? আরে, এ তো মহা গেঁড়ো। আমি তোমাকে কি সাহায্য করব? তুমি তো এইখানেই থাকো, এখানে সব কিছু তো তোমার চেনা। আমি তো দুদিন বেড়াতে এসেছি মোটে, আমি আর কি করতে পারি বলো তো? পারো, তুমি পারো। আর তার প্রতিদানে আমি তোমাকে এমন কিছু দিতে পারি যা তোমার এই মুহূর্তে ভীষণই দরকার। কিন্তু তার বদলে আমার যেটা চাই সেটা তোমাকে দিতে হবে। বলো, রাজি আছো? আমার কি দরকার? তুমি তো চাও নাম করা লেখক হতে, কিন্তু তুমি এটা বেশ ভালো করেই জানো লেখার গুণ তোমার মধ্যে নেই। না না, আমি তো চেষ্টা করছি, ধীরে ধীরে উন্নতিও করছি। সেটা যে পর্যাপ্ত উন্নতি নয়, অন্তত বিদিশার চোখে রক্তিমের সমগোত্রীয় হওয়ার জন্য। সেটা তুমিও জানো অনিকেত, কিন্তু সঞ্জয়দা, তুমি বিদিশার কথা জানো? কিন্তু আমি তো কাউকে বলিনি, মাকেও নয়। তুমি এখনো আমার কথা বিশ্বাস করতে পারোনি কি, তাই তো?
আমি জানতাম তুমি এখনো ভাবছো আমি তোমার মামাতো দাদা সঞ্জয়। তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কে। না থাক, তার দরকার নেই। কিন্তু আপনি কে আর কি চান সেটা বলুন। সে কথা আমি পরে বলবো, আগে তুমি বলো তুমি কি চাও। মানে তুমি মানে আপনি সঞ্জয়দা নন যখন, তাহলে আপনি কে? কে আপনি সেটা তো আগে বলুন আমাকে। আমি একজন অঘরীতান্ত্রিক। আমার নাম ত্রিবক্র ভৈরব। আমি এই গ্রামের শ্মশানেই থাকি আমার সাধনা নিয়ে। ওরে বাবা, অঘরীতান্ত্রিক! কিন্তু আপনারা তো সবসময় দলবদ্ধ হয়ে থাকেন, এই কথাই তো আমি শুনেছি ছোট থেকে। সেখানে আপনি মানে আমার আপনার কথা কিছু বিশ্বাস হচ্ছে না। সেটা স্বাভাবিক, কিন্তু আমার সাধনার অনেকগুলো ধারা আছে, অনেকগুলো প্রকারভেদ। সেসব তুমি বুঝবে না, তবে তোমাকে এটা বলতে পারি, তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তাই দিতে পারি। কিন্তু 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 কি? আমি তোমাকে যে কাজ বলবো তোমাকে সেই কাজ বিনা বাক্য ব্যয় করে দিতে হবে। তুমি একবারও আমাকে প্রশ্ন করতে পারবে না। বলো, রাজি? কি কাজ? আগে বলো তুমি রাজি কি না। কিন্তু কাজটা কি না জেনে আমি রাজি কি রাজি নয় বলবোটা কি করে বলুন তো? যদি সেই কাজের পারিশ্রমিক তোমার ইচ্ছার অধীন হয়, তবে কি তুমি রাজি হবে না? যা চাইবো তাই? আচ্ছা, আপনি তো এই কাজটা অন্য যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন, কি পারেন না? না, এই গ্রামের কাউকে দিয়ে হবে না। এই গ্রামের মানুষদের মতো মূর্খ আর কেউই হয় না। তাই আমার এমন কাউকে দরকার যে এই গ্রামের মানুষ নয়, বাইরে থেকে এসেছে। আর আর কি? কিছু নয়, তোমার সেটা না জানলেও চলবে। আমি যা চাইবো তাই দেবেন? মানে টাকা পয়সা, হিরে জহরত, যা চাইবো আমাকে তাই দেবেন? সব, তুমি সর্বাধিক যা কিছু চাইতে পারো তার থেকেও বেশি কিছু আমি তোমাকে দেব। আচ্ছা, আমি আপনাকে বিশ্বাস করব কেন, যদি আপনি মিথ্যুক হন? বিদিশার চোখে সেরা লেখক হওয়ার আর কোনো পদ্ধতি কি তোমার জানা আছে অনিকেত? থাকলে তুমি বলতেই পারো। সেই অশরীরীর কণ্ঠে বিদিশার নাম শুনে মনের ভেতরটা হু হু করে ওঠে অনিকেতের। বিদিশার চোখে ওকে বড় লেখক হতেই হবে, ওকে যে ও মন থেকে ভালোবাসে। কিন্তু সেটা কি করে সম্ভব? কি ভাবছো অনিকেত? আমি তোমাকে এই বছরের সব থেকে নাম করা লেখক করে দিতে পারি। বিদিশা তোমার পায়ের কাছে এসে পড়ে থাকবে। এবার তো বলো তুমি রাজি কি না। এই বছরের সেরা লেখক? এও কি সম্ভব? কি বলছে এই তান্ত্রিক কাপালিক? আমি তোমার জন্য এটা করে দেব, আমি কথা দিচ্ছি। কিন্তু তোমাকেও আমাকে কথা দিতে হবে। তুমি আমার কথা মতো কাজ করবে। কথা দিতে পারবে তো অনিকেত? পারবো পারবো, আপনি যা বলবেন আমি তাই করব। আমি কিন্তু নাম করতে চাই, জগৎজোড়া নাম করতে চাই আমি। তবে এই নাও পথ নির্দেশ। তুমি এই পথ বরাবর যেখানে পৌঁছবে সেখানে একটা লাল শালুতে মোড়া কৌটো দেখতে পাবে। সেই কৌটোটা নিয়ে এসে তার ভিতরের বস্তুটি আগামীকাল তোমাদের বাড়ির অন্নকূটের ভোগের পোলাওয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে। কথাটা মনে থাকবে তো? অন্নকূটের পোলাও? তাহলে কি হবে? তুমি এর বেশি কিছু জিজ্ঞেস করতে পারবে না, আমি আগেই তোমাকে বলেছিলাম। আর এই কাজটা করতে পারলেই হলো, বাকি কিছু তোমাকে আর ভাবতে হবে না। এবার যদি রাজি থাকো তবে আমার পথ নির্দেশ মেনে বেরিয়ে পড়ো, আর সেই কৌটোটা সংগ্রহ করে আনো। মনে থাকে যেন এই পথে তুমি একবারও পিছন ফিরে তাকাবে না।
আর তোমাকে ওই কৌটোটা নিয়ে ভোর হওয়ার আগেই ফিরে আসতে হবে। আজ চতুর্দশী তিথি, এর মধ্যেই তোমাকে কাজটা শেষ করতে হবে। তারপর? তোমাকে যতটা বলেছি ততটাই করবে, তার একটুও বেশিও নয় একটু কমও নয়। কথাটা যেন মনে থাকে। বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাই করব। আপনি যেমনটা বলবেন আমি তাই করব। আচ্ছা, তুমি এখন এগিয়ে পড়ো, আর দেরি করো না। মনে রেখো, রাতের মধ্যেই তোমাকে আবার ফিরতেও হবে। ঘর থেকে একটা ঠান্ডা বাতাস 2-3 বার চক্কর কেটে বের হয়ে যায় পশ্চিমের জানলা দিয়ে। অনেকের যেন দুবার কেঁপে ওঠে ওই ঠান্ডা হাওয়ার স্পর্শে। ওর হাত পা যেন শিরশির করে ওঠে। কিরে বাবু, শুয়ে শুয়ে কাঁপছিস কেন? গায়ে ঢাকাটা টেনে নিবি তো। অনেকের চোখ মেলে তাকায়। মা এসেছেন শুতে। পাশ ফিরে শোয়েও, আর অপেক্ষা করতে থাকে কখন মা ঘুমিয়ে পড়বে, আর তাহলেই ওকে বের হতে হবে। যদিও ওকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, ঘণ্টাখানেকের মধ্যেই মা অকাতরে ঘুমিয়ে পড়লে অনেকেতে উঠে পড়ে। গায়ের চাদরটা জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়ে সেই ত্রিবক্র বাবার দেওয়া পথ নির্দেশ মতো। শুধু ওর মনের ভিতর একটাই দ্বন্দ্ব, মা যখন এলেন তখন তো ঘুম থেকে উঠল, তার মানে তার আগে পর্যন্ত ঘুমিয়েছিল। তাহলে তার আগে ও যে ত্রিবক্র কাপালিকের সাথে এত কথা বলল, সেটা কি বাস্তবে নাকি স্বপ্নে? কিন্তু এখন ওর আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই। নামকরা লেখক হয়ে বিদিশার চোখে সেরা হওয়ার লোভ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। ও এখন সেই তাগিদেই ছুটে চলেছে। ও নিজেই বুঝতে পারছে এবারে ফিরতে চেষ্টা করলেও ও আর ফিরতে পারবে না। মামাবাড়ি থেকে বের হয়ে ধীর পায়ে ও এগিয়ে যায় বড় দিঘির দিকে। শরতের শেষ বেলায় বেশ কিছু পদ্মফুল তখনও ফুটে আছে দিঘির জলে। সকালেই সেগুলো অনেকে দেখেছি, কিন্তু এখন আর ওইসব দেখার সুযোগ নেই। পা চালায় দিঘির পার বরাবর দক্ষিণে। বুঝতে পারছে ওর এই পথে ও একা নয়, বেশ কয়েকজন ওর পিছু পিছু আসছে। এমনিতে তো কৃষ্ণা চতুর্দশী, তাই চাঁদ ওঠেনি। হাতে একটা টর্চ, কিন্তু দিঘির পাড়ে পৌঁছতে পৌঁছতেই সেটার ব্যাটারি শেষ, আর জ্বলছে না। অগত্যা অন্ধকারে শুয়ে যাওয়া চোখেই ও এগিয়ে যেতে থাকে। এই পথে সোজা গ্রামের শ্মশান। যদিও এই দিকটায় অনেকে আগে কখনো আসেনি, কিন্তু ও বেশ বুঝতে পারে ও যেন একটা হাওয়ায় ভেসে চলেছে ওর গন্তব্যের দিকে। আর পেছন থেকে কয়েকটা ছায়ামূর্তি ওকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওকে আটকাতে পারছে না। অনেকে তার আর এখন ভয় করছে না। ও বেশ বুঝতে পারছে ওরা ওর গতির সাথে পেরে উঠছে না। ওরা ক্রমশ পিছিয়ে পড়ছে, আর সমবেত চিৎকারে ওকে বারণ করছে। অনেকে যেও না, গ্রামের মানুষের এত বড় ক্ষতি তুমি করো না। ওরা নিরপরাধ, নিজের স্বার্থে ওদের এত বড় ক্ষতি তুমি করো না। চিৎকার করে হেসে ওঠে অনেকে। কিসের ক্ষতি? ও কারোর কোনো ক্ষতি তো করেনি। ও তো যাচ্ছে ওর অভীষ্ট লক্ষ্য করে নাম করা লেখক হওয়ার নেশায়। তাতে গ্রামের লোকের কি ক্ষতিও করেছে? না, কোনো ক্ষতি করেনি। এরা কিচ্ছু জানে না, কিচ্ছু না। ও শুধু জানে ওকে পৌঁছতে হবে শ্মশানের শেষ প্রান্তে মরা দামোদরের চরে। সেখানে আছে একটা বুড়ো বাজ পড়া তাল গাছ, তারই মাঝে দড়ি দিয়ে বাঁধা আছে সেই লাল শালুমোরা কৌটো। ত্রিবক্র ভৈরবের নির্দেশ সেই রকমই বলছে, যেটা নিয়ে ওকে ফিরে যেতে হবে আবার মামার বাড়ি, সবাই ঘুম থেকে ওঠার আগে। সমবেত চিৎকারের প্রাবল্য যেন আরও বাড়তে থাকে। অনেকে যেও না, তোমার লোভের জন্য সব শেষ হয়ে যাচ্ছে। এই ভুল তুমি করো না। অনুষ্ঠান মঞ্চের দিকে এগোতে এগোতে অরুন্ধতী দেবীর কথাগুলো যেন অনিকেতকে ভয়ঙ্কর রকম আঘাত করছিল। এরপর অনিকেত বাবু, আপনি নিজে আনলেন সেই শালু মোড়া কৌটো। আর এনে
ওর ভেতর থেকে কিছু একটা জিনিস মিশিয়ে দিলেন পরের দিনের অন্নকূটের ভোগে। একবারও ভেবে দেখলেন না যে কতটা ভয়াবহ হতে চলেছে আপনার কাজের পরিণতি? হ্যাঁ, মানে কোন কৌটো? আবার মিথ্যে বলছেন আপনি? আপনি জানেন না ওই কৌটোতে ছিল মারণ বিষ, যার প্রয়োগে ওই দিন যতজন মানুষ ওই ভোগ খেয়েছিল তারা সবাই মারা যায়? হ্যাঁ, পুলিশের অনুসন্ধানে সেই রিপোর্ট সামনে আসেনি। এসেছিল খাবারের টিকটিকি মরা মিশে গিয়েছিল বলে বিষক্রিয়া, কিন্তু আমরা জানি আসলে সেটা নয়। আপনি সবাইকে খুন করেছিলেন ত্রিবক্র ভৈরবের চক্রান্ত অনুসারে। আপনি আপনি কি করে জানলেন? এটাই তো সত্যি অনিকেত বাবু, তাই না? না না, এইসব কথা মিথ্যে, এইসব ভুলভাল অভিযোগ, মন গড়া সাজানো অভিযোগ সব। আমিও ওই গ্রামেরই মেয়ে অনিকেত বাবু, পুজোতে আমিও গিয়েছিলাম সেখানে, আর সেই ভোগ আমিও খেয়েছিলাম। তাই আপনি আমাকে মিথ্যে বোঝাতে পারবেন না। তার মানে আপনি? শুধু আমি নই, এইখানে উপস্থিত সকলেই সেদিনের আপনার মেশানো বিষের প্রয়োগে মারা গিয়েছিলেন, আর তারাই আজকে আপনাকে এখানে ডেকে এনেছেন ওনাদের প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি বুঝতে পারছেন তো? বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি ওই কৌটোতে বিষ আছে। আমি তো সত্যি বুঝতে পারিনি। আর আর এই সবই ওই কাপালিকে চক্রান্ত। আসলে সেটা ছিল ত্রিবক্র ভৈরবের নিম্নতন্ত্র সাধনার অংশ। ও মোটেও অঘরী সাধু ছিল না, সবটাই ওর মিথ্যে। কালী পুজোর দিন ভরা অমাবস্যায় ও নিজেও বসেছিল ওর ডাকিনী তন্ত্রের সাধনায়, যার জন্য ওর প্রয়োজন ছিল নর আহুতি। নর আহুতি মানে নর বলি? সে তো সাংঘাতিক। হ্যাঁ, ব্যাপারটা একই রকম, তবে প্রাচীন উচ্চতর তন্ত্রে যেমন বিধিবদ্ধ নরবলির কথা হয়, ডাকিনী বিদ্যা সিদ্ধিতে সেসব না হলেও হয়। কোনো বড় নরসংহার ঘটিয়ে ডাকিনীদের অনুরোধ করলে তারা সেই মৃত নরশরীর ভক্ষণ করেন, হাতৃপ্ত হয়ে যজ্ঞের হোতাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করান। এটা সেই রকমই ছিল। আর ত্রিবক্রের অভিসন্ধি জানা ছিল বলেই এই গ্রামের পূর্বপুরুষদের শুভ আত্মা আপনাকে সেদিন প্রতিহত করতে চেয়েছিলেন, কিন্তু আপনি কারোর কথা সেদিন শোনেননি। যদি শুনতেন তাহলে গ্রামের এত মানুষকে সেদিন মরতে হতো না, যার ভিতর আপনার মা ও মামার বাড়ির লোকজনও ছিলেন। কি তাই না? আমি এসব কিছু জানতাম না, বিশ্বাস করুন, আমি কিছু জানতাম না। আমি এসব কিছু না জেনেই ওর কথা মতো কাজ করেছি মাত্র। আমি নিরপরাধ, আমাকে আপনি ক্ষমা করুন। হাসালেন অনিকেত বাবু। আপনি কি এটাও বুঝতে পারেননি যে ত্রিবক্র ভৈরবের অভিসন্ধি সঠিক নয়? আসলে আপনি সেদিন এই কাজ করেছিলেন নিজের লোভে। বড় নামকরা লেখক হওয়ার লোভ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। এ কথা আপনি আজ অস্বীকার করতে পারেন? না মানে তা নয়, কিন্তু আমি ফিরে যাব। আমি 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 বাড়ি ফিরে যাব। আমি সংবর্ধনা নিতে চাই না, আমার কিচ্ছু দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। তা বললে তো হয় না স্যার। এত নিরপরাধ মানুষ সেদিন মারা গিয়েছিলেন শুধুমাত্র আপনার জন্য। আপনি ওদেরকে খুন করেছিলেন, আর তাতেই ডাকিনী সিদ্ধ ত্রিবক্র ওর সম্মোহনী বিদ্যার প্রয়োগে আপনার বইয়ের প্রতি পাঠকদের এই মায়া তৈরি করেছে। হে কি বৃথা যাবে ভাবছেন? সত্যি সূর্যের আলোর মতো একদিন না একদিন সামনে আসবেই। আপনাকে স্বীকার করতেই হবে আপনার আসল সত্যটা। অবশ্য ততদিনের জন্য আপনি জীবিত থাকলে হয়। মানে? এই দেখুন, এই সব অশরীরী প্রেতের দলের হাতে ওগুলো কি?
সবাই ওদের অন্নকূটের খাওয়া ভোগের অবশিষ্ট অংশ নিয়ে এসেছে আপনাকে নিজের হাতে খাইয়ে দেবে বলে। অনিকেতের মুখ চোখ ততক্ষণে ভয়ে সাদা হয়ে গেছে। ও ওর চারপাশে তাকিয়ে দেখে উন্মত্ত অশরীরীর দল আগ্রাসী ক্ষোভ নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। ওকে সব দিক থেকে ঘিরে ধরছে। ওদের চোখগুলো ঘোলাটে, কালো কোটরে বসা সাদা সাদা গোল চোখে কোনো বলক পড়ছে না। গালের মাংসগুলো খোবলানো, করটির এদিক ওদিক দেখা যাচ্ছে। ভয়ে আঁতকে ওঠে অনিকেত। কি বিভৎস এরা! এদের অনেককেই ও চিনতে পারছে। মামা বাড়ির পুজোয় ও দেখেছে সেই শেষবারের জন্য, আর সেই শেষবারের ভোগের পাতা সবার হাতে ধরা। ওরা ওদের অবশিষ্ট ভোগ জোর করে অনিকেতের মুখে ঢুকিয়ে দিতে থাকে। জোর করে ওকে তুলে নেয় মাটি থেকে। তারপর ওর শরীর থেকে খুবলে টেনে খেতে থাকে টাটকা নরম মাংস। অনিকেতের চিৎকার শুনে হঠাৎ আপাতকালীন ব্রেক মেরে গাড়িটা থামায় ড্রাইভার। কি 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 হয়েছে স্যার? হ্যাঁ, না 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 কিছু না, আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তাতেই ও তাই বলুন। তা কোনো দুঃস্বপ্ন দেখলেন নাকি? দুঃস্বপ্ন? কথাটা শুনে মনটা আবার কেঁপে ওঠে অনিকেতের। ও, তার মানে ও এতক্ষণ যা দেখছিল সবটাই স্বপ্ন ছিল। ব্লেজারের পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নেয় অনিকেত। বিখ্যাত লেখক শ্রী অনিকেত ব্যানার্জি। কালী পুজো উপলক্ষে দিল্লিতে একটা বাঙালি সাহিত্য সম্মেলন শেষ করে এক্ষুনি কলকাতায় ফিরছেন উনি নিমন্ত্রিত লেখক ছিলেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে। মূলত ওনার অনারেই এই সম্বর্ধনা ছিল। অনেক উঠতি লেখকরা অংশ নিয়েছিল অনুষ্ঠানে। তারা আজ কীভাবে অনিকেত ব্যানার্জিকে আদর্শ করে এই সাহিত্য জগতে প্রবেশ করেছেন আর সাফল্যের সাথে কাজ করে চলেছেন তা সবাই বলছিলেন। সব মিটিয়ে সোজা এয়ারপোর্ট, সেখান থেকে কলকাতা ফেরা। স্যার, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর একদম ঠিক আছে। আসলে সেরকম কিছু খাওয়া হয়নি তো, তাই একটু গ্যাস হয়েছে মনে হচ্ছে। তুমি বরং একটা কাজ করো, একটা কোনো স্ট্যান্ডার্ড হোটেল দেখে দাঁড় করাও গাড়িটা, একটু টিফিন করে নি। তুমিও না হয়। স্যার, এখানে আর সেরকম ভালো হোটেল কোথায় পাবেন যেখানে আপনার মতো সেলিব্রিটি মানুষ টিফিন করতে পারেন? তবে আপনি যদি বলেন আমি আরে সংকোচ করো না, বলো না তুমি কি। আমার কাছে কিছু টিফিন আছে স্যার। আসলে আমাদের গ্রামের একটা বাড়িতে খুব বড় করে কালী পুজো হয়। তারাই অন্নকূট ভোগ দিয়েছিল আজকে সকালে। তা মা একটা কৌটো করে দিয়ে দিয়েছেন এগুলো। এই দেখুন। কথাটা বলেই সেই ড্রাইভার ভদ্রলোক একটা লাল শালুতে মোড়া কৌটো বের করে ওর ব্যাগ থেকে, যাতে ওর মা ওর টিফিন হিসেবে অন্নকূটের ভোগ দিয়ে দিয়েছে। আর সেই ড্রাইভার ভদ্রলোক শটান সেটা এগিয়ে ধরে অনিকেতের দিকে। কিন্তু এই কৌটোটা খুব ভালো করে চেনেন অনিকেত ব্যানার্জি। খান না স্যার, খান খান, ভালো লাগবে স্যার, খেয়ে দেখুন না। অনিকেত ড্রাইভারের মুখের দিকে তাকিয়ে দেখে। সেই অন্ধকার কোটরে বসা খোলাতে চোখ, সেই অস্থি চর্মসার করটি, খোবলানো মুখের পাশ দিয়ে ভেতরের অংশগুলো দেখা যাচ্ছে। গোঁ গোঁ করতে করতে সিটের উপর এলিয়ে পড়েন বিখ্যাত ভৌতিক উপন্যাস লেখক শ্রী অনিকেত ব্যানার্জি। ওনার দৃষ্টি তখন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এতক্ষণ শুনছিলেন লেখক শিবাঙ্গনের কলমে হাড় হিম করা ভূতের গল্প অন্নকূটের বিভীষিকা। আজকের গল্প পাঠে ছিল শুভধর। অন্যান্য চরিত্রে বাল্মীকি, মৌমিতা, নীল এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই।
আজকে শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা, প্রচ্ছদ অলঙ্করণে আকাশ, সমগ্র পরিচালনায় মৌমিতা ও বুবাই। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম হাড় হিম করা ভূতের গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। ধন্যবাদ।